পলিটিক্স ক্লাব থেকে আমি নুসরাত কথা বলছি ঢাকা জজ কোর্টের সিনিয়র অ্যাডভোকেট সুলতান আহমেদ খানের সঙ্গে। সুলতান আহমেদ খান, আপনি কেমন আছেন এবং বাংলাদেশ কেমন আছে? আছে ইনশাল্লাহ ভালো, বাংলাদেশও ভালো। হ্যাঁ, গরমটা একটু বেশি লাগতেছে আর কি। তীব্র তাপদাহ মোকাবেলায় আমরা কি করছি? বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের কি করণীয় তা একটু ব্যাখ্যা করবেন এবং আমাদের দেশে বৃক্ষরোপণ কর্মসূচি কেমন চলছে সেটাও জানাবেন। একটা ভালো কথা বলেছেন। বৈশ্বিক যে পরিবর্তন, এটা তো শুধুমাত্র বৃক্ষরোপণের অভাবে এটা হচ্ছে তা তো না, এটা টোটালি আমাদের সচেতনতার অভাব। শুধু আমাদের বাংলাদেশ নয়, একেবারে অল ওভার দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, এই যে গ্রিন হাউস এফেক্টের কথাটা আমরা যেটা জানি, বিষয়টা হচ্ছে যে এই বায়ুমণ্ডলের উচ্চতা ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এই 200 মাইলের উপর উঠে গেছে বায়ুমণ্ডল। অরিজিনালি ন্যাচারালি থাকে না 200 মাইল। ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের উচ্চতা থাকে 200 মাইল। তো 200 মাইল 9,30,00,000 মাইল দূর থেকে যে আলোক রশ্মিটা সূর্য থেকে আসে, এই পৃথিবীতে প্রবেশ করে এবং রাত্রে ওটা আবার বিকিরণ হয়, তাপমাত্রা বিকিরণ হয়, একটা তাপমাত্রার ব্যালেন্স থাকে। এই ব্যালেন্স থাকার কারণে পরিবেশ এক ধরনের। তা আমরা প্রতিনিয়ত কার্বন নিঃসরণ করছি, কার্বন ডাইঅক্সাইড, ইটের ভাটা, গাড়ির কালো ধোঁয়া, জাহাজ, স্টিমার, লঞ্চ, বিভিন্নভাবে এই যে আমরা বায়ুমণ্ডলের ভিতরে যে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করছি, অর্থাৎ এই গ্যাসগুলো নিঃসরণ করছি, ফলে হচ্ছে কি এই বায়ুমণ্ডলের পরিমাণ বেড়ে যাচ্ছে। স্বাভাবিকভাবে আমরা জানি যে বায়ুমণ্ডলে যে কার্বন ডাইঅক্সাইড শুধুমাত্র না, ওখানে অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, আর্গন আছে, হিলিয়াম আছে, নাইট্রোজেন আছে, বিভিন্ন গ্যাসের সমন্বয়ে এই বায়ুমণ্ডল পরিবেশটা তৈরি করা। তো এই বায়ুমণ্ডলের পরিবেশের ভিতরে যখন অধিক হারে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করছি এবং অন্য গ্যাসীয় পদার্থও নিঃসরণ করছি, তখন এই উচ্চতা বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার ফলে দিনে যে তাপমাত্রাটা প্রবেশ করতেছে সূর্য থেকে এসে, এই তাপটা রাত্রে যখন বিকিরণ হবে, ওই বিকিরণের সময় ওইটাকে বাধা পাচ্ছে বেশি। যত উচ্চতা বাড়বে বায়ুমণ্ডলে 200 মাইল ছাড়াই যদি 200 মাইল হয়ে যায়, তাহলে তাপ আর বাধা সৃষ্টি হবে। এই বাধা সৃষ্টির ফলেই যে জিনিসটা হচ্ছে কিছু কিছু তাপমাত্রা পৃথিবীতে রয়ে যাচ্ছে। ফলে এই তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে এই পৃথিবীর 2 মেরুর বরফ গলে সমুদ্রপৃষ্ঠ উচ্চতা বেড়ে যাচ্ছে, জলবায়ু পরিবর্তন ঘটছে, পরিবেশের বিপর্যয় ঘটছে এবং একটা টোটাল যে একটা সিস্টেমের বাইরে আমরা চলে গেছি, যার ফলে এই অকারণে ঝড় বাদল, জলোচ্ছ্বাস, বন্যা, খরা ইত্যাদি হয়ে টোটাল পরিবেশটা, এনভায়রনমেন্ট যাকে বলা হয়, এটা চেঞ্জ হয়ে গেছে। এর জন্য আসলে আমরা দায়ী। হ্যাঁ, কিন্তু বৃক্ষ তো পরিবেশ রক্ষায় তার ভূমিকা অবশ্যই রাখবে। অবশ্যই বৃক্ষ ভূমিকা রাখে। যেভাবে বৈজ্ঞানিক তথ্য দিচ্ছেন তাতে মনে হচ্ছে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য প্রকৃতিই দায়ী। অথচ আমরা লক্ষ্য করছি যে যেখানে সেখানে বৃক্ষ নিধন করা হচ্ছে। অনেক ক্ষেত্রে সরকারের লোকজনও বৃক্ষ নিধনের জন্য নিজেরা কম দায়ী নন। এটা অত্যন্ত দুঃখজনক যে এই যে গাছগুলো কেটে ফেলা হয়। আমরা জানি যে এই বৃক্ষ বা গাছ এগুলো যে ফটোথিনসিসের মাধ্যমে, সালোক সংশ্লেষণের মাধ্যমে কিন্তু এই গাছগুলো তাদের শক্তি সঞ্চার করে। পাশাপাশি এই গাছগুলো কি করে, এই বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অথবা কার্বন মনোক্সাইড গ্রহণ করে, আর বাতাসে অক্সিজেন ত্যাগ করে। এইভাবে মোটামুটিভাবে বাতাসের মধ্যে অক্সিজেনের ভারসাম্যতা বজায় রাখে, বায়ুমণ্ডলের পরিবেশটাকেও ঠেকায় রাখে। যে দুঃখজনক ব্যাপার হলো যে আমাদের সেই সচেতনতা শুধু নট অনলি গভর্নমেন্ট, যে কোনো দেশের রাষ্ট্র বলেন আর সাধারণ জনগণ বলেন, আমরা সবাই এ সমস্ত বিষয়ে একেবারেই মানে প্রায়ই অনভিজ্ঞ, আমরা এ ব্যাপারে সচেতন না। ফলে হচ্ছে যে বিরাট ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছে। যে এখানে আমাদের তো অস্তিত্বের প্রশ্ন। এই দেখেন, পৃথিবীটা সৃষ্টি হয়েছে কিন্তু বেশ বেশ অনেক সময়, মোটামুটি 500 কোটি বছর। হ্যাঁ, আর এই জীবজন্তু মনুষ্য বসবাসের পরিবেশ সৃষ্টি হয়েছে মাত্র ধরে নেন 5 লক্ষ বছর বা 1 কোটি বছর। তারপরে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে, এটা হতে সময় লাগছে। এক সময় ঝড় হয়েছে, বন্যা হয়েছে, খরা হয়েছে, অগ্নুৎপাত হয়েছে। তো সেই সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে, এটা ধরে নেন আপনি 1 লক্ষ বছর। এই সুন্দর পৃথিবীটাকে ধ্বংস করার জন্য আমরা এখন এমনভাবে মরিয়া হয়ে উঠেছি, যেভাবে যদি চালাই তাহলে আমার মনে হয় না যে আগামী 1000 বছরের বেশি পৃথিবীতে জীবজন্তু বসবাসের উপযুক্ত পরিবেশ থাকবে।
ধন্যবাদ। আপনার কাছে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের বিচার বিভাগ কি স্বাধীন? বাংলাদেশের আইনের শাসন কিভাবে পরিচালিত হচ্ছে? বিচার বিভাগের স্বাধীনতা নামেই আছে। অরিজিনালি বিচার বিভাগের স্বাধীনতা বলতে আমরা যা বুঝি, হ্যাঁ, এটা সাধারণ মানুষ যা বোঝে। অরিজিনালি স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতা হলো যে স্বাধীনভাবে সে কাজ করবে, এর নাম হলো স্বাধীনতা। এর মানেই যে স্বাধীনতা মানে উচ্ছৃঙ্খল জীবনযাপন, এর নাম স্বাধীনতা না। আমার অনেকে ভাবে যে আমরা বাংলাদেশের স্বাধীন নাগরিক, যা খুশি তাই করবো, তার মানে তাই না। স্বাধীনতা হলো একটা পরিবেশ থাকবে, তার নাম হলো স্বাধীনতা। বিচার বিভাগও তাই, তো অনেক সময় বায়াস হয়ে যায়। এই যেমন ধরেন আনার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, একজন আসামিকে নেপাল থেকে ধরে আনা হয়েছে, অথচ শতবার চেষ্টা করেও সাগর রুনির চার্জশিট কিংবা কুল কিনারা হচ্ছে না। শুধুমাত্র ওই সাগর রুনির হত্যার বিচারের বিষয়টা না, শত শত মামলা, অনেক মামলা এরকম দীর্ঘ সময় লেগে যায় বিচার কার্য সম্পন্ন হতে। এক্ষেত্রে তো ওই জজ সাহেবের দোষ না, প্রসিকিউশনের দোষ না, সরকারের দোষ না, জনগণের দোষ না, কিন্তু একটা পরিস্থিতি। তাই বলে এক মামলার মন্থর গতি, অন্য মামলার দ্রুত গতি, সেটা কি করে জনগণ মেনে নিবে? কথা বলতে লেটেস্ট পজিশনে সেগুলো আনতে হলে আমাদের সেই পর্যায়ে যেতে হবে। তো সাক্ষী না আসলে কীভাবে বিচার কাজ সম্পন্ন হবে? সাক্ষী আসতে হবে, যথোপযুক্তভাবে সাক্ষী হবে, সাক্ষীদের জেরা হবে, আর্গুমেন্ট হবে, না এরপরে একটা পর্যায়ে তারপর রায় হবে সব শেষে যে। কিন্তু আপনি হুট করেই তো আর বিচার কাজ সম্পন্ন করতে পারবেন না, সাক্ষী না আসলে তো দশ সাবের করার কিছু নেই। হ্যাঁ, তবে দীর্ঘ সূত্রিতার কারণে আসামিরা খালাস পেয়ে যেতে পারে, সুবিধে কিন্তু একটা। তাহলে যদি এতে দেরি হওয়ার কারণে, দীর্ঘদিন দেরি হওয়ার কারণে সাক্ষী ঠিক মতো না আসলে কোর্টের এখতিয়ারের অবস্থা, কোর্ট ইচ্ছে করলে মামলার সাক্ষী ক্লোজ করে অথবা যে কোনো প্রক্রিয়া নিয়ে এটাকে ক্লোজ করে দিতে পারে। সাক্ষী যেহেতু দীর্ঘদিন হয়ে গেছে, সাক্ষী শপথ আসে নাই, সাক্ষী ক্লোজ করে নিয়ে আর্গুমেন্টে দিয়ে রেখে তারপরে রায় ঘোষণা করে দিতে পারে আসামি। যেহেতু দোষী সাব্যস্ত করা সম্ভব হয় নাই, সাক্ষী প্রমাণ আসে নাই, বিদায় আসামিকে খালাস প্রদান করার কিছু নেই। এটা আইন এখন সাগর রুনি হত্যা মামলা সাক্ষী আসে নাই, যদি সাক্ষী ঠিক মতো না আসে তাহলে যদি এই আসামিদের যদি খালাস দিয়ে দেওয়া হয়, সেটা তো আইনের ভিতর দিয়ে হবে, তাই না? তখনও তো সমালোচনা শুরু হবে যে এই মামলা আসামিকে কেন খালাস দিয়ে দেওয়া হলো। তাহলে এই বিচারকরাই বা কোন দিকে যাবে? অর্থাৎ বিচার অঙ্গনটা একটা স্বাভাবিক দূর থেকে যেটা মনে হয়, বাস্তবতা কিন্তু বেশ কমপ্লিকেটেড। বিচার ব্যবস্থার স্বাধীনের কথা যেটা বললেন, স্বাধীনতাটা, হ্যাঁ, এইখানে একটা বিষয়। স্বাধীনতাটা আসলে বিভিন্ন গভর্নমেন্টের আমলে দেখা যায় যে প্রভাব পড়ে, শুধুমাত্র বিচার বিভাগের উপর প্রভাব না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর, প্রশাসনিক উপায়, বিভিন্ন প্রভাব পড়ে। এই প্রভাব থেকে মুক্ত না হওয়া পর্যন্ত দেশের উন্নয়ন সম্ভব হবে না। তা যাক, এবার আসি আন্তর্জাতিক বিষয় নিয়ে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আবারও পারমাণবিক হামলার হুমকি দিয়েছে। এই ব্যাপারে আপনার বক্তব্য কি? পুতিন হুমকি দিয়েছে, শোনেন, সেই হিটলারের কথাই বলতে হয়। হিটলার কি শুরু করেছিল এবং সেখানে একটা বিপর্যয় ঘটেছিল। যদিও হিটলারকে আমি তাকে আমার খুব ফেভারেট একজন লিডার মনে করি। হিটলারকে খারাপ দৃষ্টিতে অনেকে দেখে, কিন্তু আমি মনে করি হিটলার একজন ভালো লোক ছিল। পুতিনের কথায় আসছি আমি। হিটলার একটা ভালো লোক ছিল, কারণ হলো যে সে অরিজিনালি তার মানসিকতা ছিল যে এক পৃথিবী, এক রাষ্ট্র, এক দেশ, এক ভাষায়, এক মুদ্রা হবে অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে বৈষম্য থাকবে না, কোনো দেশে কোনো পাসপোর্ট ভিসার প্রয়োজন থাকবে না, কোনো দেশে এক দেশে ওই বাউন্ডারি ওয়াল করা লাগবে না, তার কাটা বেড়াদামতে দেশকে ভাগ করা লাগবে না। এবং তখন হবে কি, যুদ্ধ বিগ্রহ প্রয়োজন পড়বে না, সেনাবাহিনী লাগবে না, বর্ডার গার্ড লাগবে না, কোনো কিছুই লাগবে না। পুরো পৃথিবী হয়ে যাবে একেবারেই স্বাভাবিক পজিশন, তখন যুদ্ধ বিগ্রহ থাকবে না, শান্তি প্রতিষ্ঠিত হবে। এই হিটলারকে আরও দৃষ্টিতে অনেকে দেখে, খারাপ মনে করছে। আসলে হিটলার ইজ দ্য গ্রেট লিডার অফ দ্য ওয়ার্ল্ড আমার মতে, অথচ সে হিটলারকে খারাপ মনে করে। হিটলারের উদ্দেশ্যটা, তার ইন্টেনশনটা ছিল ভেরি ভেরি গুড, কথা বলছেন। তা সেটাকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে। আসলে মূল বিষয় হলো যে, আমি সংক্ষেপে একটু বলি যে সারা পৃথিবীতে দেখেন, আমাদের দেশে
প্রতি বর্গ কিলোমিটার লোক বাস করে 1200 থেকে 1300। কানাডায় বাস করে প্রতি বর্গ কিলোমিটারে 1 জন, অস্ট্রেলিয়া বাস করে প্রতি বর্গ কিলোমিটারে 2 জন। পৃথিবীর এমন অনেক দেশ আছে যেখানে প্রতি 2 বর্গ কিলোমিটারে 1 জন লোক বাস করে। এখনও সারা পৃথিবীতে যে পরিমাণ খাদ্যশস্য উৎপাদিত হয়, এই খাদ্যশস্য সারা পৃথিবীর 750 বা 800 কোটি লোক দীর্ঘ 13 বছর অথবা 2 বছর ঘরে বসে খেতে পারে। তাহলে সারা পৃথিবীতে কোনো লোক না খেয়ে মরার কথা না, কোনো লোকের ভূমিহীন থাকার কথা না। এবং মজার ব্যাপার হলো যে এখনও যদি আমরা এটাকে যদি সমতল ভূমিটাকে ভাগ করি 750 কোটি মানুষ দিয়ে বা 800 কোটি মানুষ দিয়ে, তারপরে একজন ভাগে প্রায় আধা বর্গ কিলোমিটার ভাগে পাবে, এক ব্যক্তি ভাগে পাবে আধা বর্গ কিলোমিটার। তাহলে এই ভূমিহীন থাকবে কেন মানুষ? মানুষ না খেয়ে থাকবে কেন? মানুষ না খেয়ে মরবে কেন? কেউ খাবে কেউ খাবে না তা হবে কেন? কেউ রাজপ্রাসাদে কেউ ফুটপাতে কেউ জায়গা নেই কেন তা হবে? শুধুমাত্র বৈষম্যরা আমরা তৈরি করেছি শুধু বাংলাদেশ নয়, অল ওভার দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে হাতে গুনে কয়েকজন পুতিনের কথায় আসে, পুতিন, জো বাইডেন সহ এরকম আরও কিছু নেতা। আপনি সারা পৃথিবীতে 20 জন নেতার উপরে আর পাবেন না। এই 20 জন নেতাকে নিয়ে একটা গারদখানার মধ্যে ঢুকে দেন, এক গারদখানা। এই আমেরিকা, রাশিয়া সহ, ব্রিটেন সহ, জাপান সহ 20 জন নেতাকে একটা গারদখানার মধ্যে ঢুকে দিয়ে আটকায় থুয়ে দেন, দেখো যে সারা পৃথিবীতে ইকুয়াল পজিশন হয়ে গেছে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, পলিটিক্স ক্লাব বিভিন্ন দেশের রাজনৈতিক সংস্কৃতির উন্নয়নে কাজ করছে। বাংলাদেশে এই পলিটিক্স ক্লাবের সদর দপ্তর। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের রাজনৈতিক নেতারা পলিটিক্স ক্লাবের সদস্য। এই পলিটিক্স ক্লাবের ভবিষ্যৎ নিয়ে আপনার মন্তব্য কি? পলিটিক্স ক্লাব যেটা বলছেন এটা যদি এভাবে হয় এটা খুবই ভালো লক্ষণ, কারণ আসলেই অনেক কিছুরই ক্লাব থাকে। পলিটিক্স ক্লাবটা এই পূর্বে শুনি নাই, এটা হলে তো আসলে এতে পলিটিক্যাল কালচার তো পরিবর্তন হওয়ার দরকার। এর জন্যে আমার মনে হয় পলিটিক্স ক্লাবটা একটা ভালো ভূমিকা রাখতে পারবে। কারণ হলো বাংলাদেশ সহ আমাদের এশিয়া মহাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায়, আমেরিকার মতো জায়গাও বাণিজ্যিক লোকজন রাজনৈতিক অঙ্গন দখল করে ফেলায়। যারা বাণিজ্যিক ব্যক্তি, যারা অর্থনৈতিক ব্যক্তি, তারা যদি এই রাজনীতিটাকে তাদের ব্যবসায়িক কাজে ব্যবহার করার উদ্দেশ্যে রাজনৈতিক প্ল্যাটফর্মটাকে দখল করে ফেলায়, তাহলে সেটা হলো ভয়াবহ ব্যাপার। সেই ভয়াবহতা বাংলাদেশে এমন প্রকারের সৃষ্টি হয়েছে, একজন লোক মেধাবী হওয়া সত্ত্বেও, দেশপ্রেমিক হওয়া সত্ত্বেও, জনকল্যাণে তার কাজ করার ঐকান্তিকতা থাকা সত্ত্বেও সেই লোক নির্বাচনে যদি প্রতিদ্বন্দ্বিতা করে তাকে মানুষ ভোট দেবে না। যার টাকা আছে, পয়সা খরচা করতে পারে, তাকে মানুষ ভোট দেয় এবং টাকা যে খরচা করবে তাকেই নমিনেশন দেয় বড় বড় দলগুলো। তাহলে যেখানে নমিনেশন বাণিজ্য চলে, পেশি শক্তির বাণিজ্য কারবার চলে, কালো টাকার কারবার চলে, যে দেশের এই অবস্থা, সেখানে তো রাজনৈতিক কালচার সঠিক না। রাজনৈতিক কালচার, রাজনীতি কেউ যদি বলে যে ওর সাথে পলিটিক্স করছে, অর্থাৎ ওর সাথে তাহলে খারাপ কারবার করছে। পলিটিক্সটা খারাপ কিছু না, অর্থাৎ পলিটিক্সটার ভিন্ন ব্যাখ্যায় চলে গেছে সাধারণ মানুষের ভিতরে। সমস্ত মানুষ মনে করে পলিটিক্স মানে নোংরা কোনো বিষয়, আসলে তা না। পলিটিক্স একটা ভালো একটা জিনিস। পলিটিক্স এটা খুব সাংঘাতিক একটা শব্দ, সাংঘাতিক একটা কর্মকাণ্ড। এই থেকে ভালো দৃষ্টিতে ভালো লোকজনেরই পলিটিক্সে আসা উচিত। উত্তর অর্থে অনেকে আছে রাজনীতি করে বাণিজ্যিক কারণে, রাজনীতি করলে একটা শেল্টার পাওয়া যাবে আমার ব্যবসা বাণিজ্য, সে তো অরিজিনালি পলিটিশিয়ান না। অনেকে আছে তার পেশি শক্তি প্রদর্শন করার উদ্দেশ্যে পলিটিক্সে শেল্টার না, এটাও তো পলিটিক্যাল ভিউ হওয়ার কথা না। অরিজিনালি দেশপ্রেমিক যারা তারাই হবে রাজনীতিবিদ। আর আমরা যারা সাধারণ জনগণ, সেই দেশপ্রেমিক ব্যক্তিদেরকে আমরা ভোট দেবো, তাদেরকে প্রতিনিধি করে ওই পার্লামেন্টে পাঠাবো। এই কালচারটাকে চেঞ্জ করার জন্য আমার মনে হয় আপনারা যে একটা ক্লাব, পলিটিক্যাল ক্লাব, জি, পলিটিক্স ক্লাব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সাথে যুক্ত ছিলেন। আপনাকেও ধন্যবাদ এবং পলিটিক্স ক্লাবকেও অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের কাজ ঠিকমতো চালিয়ে যান এবং সারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠা। আগামীতে আপনার সঙ্গে আবার কথা হবে, সেই পর্যন্ত ভালো থাকেন। শুভ কামনা। আমি নুসরাত, পলিটিক্স ক্লাবের সঞ্চালক, সবার কাছে বিদায় নিচ্ছি। Advocate Sultan Ahmed Khan from Bangladesh joined the special interview of Politics Club. He has spoken on Bangladeshi politics, environment, human rights, rule of law, and international issues.
The interview was conducted by Nusrat Maria, Bangladesh representative of Politics Club. Thank you all.